নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু মানুষের ভাগ্য কি বদলায়? মানুষের ভাগ্য আসলে শেষ পর্যন্ত বদলায় না। আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ এবং মানুষের স্বার্থে এই প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে সাথে ফারাবি হাফিজ। এই পরিচয় করে দিই আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ ইজাজ কবির এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শিব্বির আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আরও একজন কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, তাকেও স্বাগত জানাবো। আমরা শুরু করতে চাই, নির্বাচন জমে উঠেছে এখন পর্যন্ত। আজকেও আমি কিছুক্ষণ আগে যখন খবর পড়ছিলাম, আমরা দেখলাম ৫-৬টা জায়গায় সহিংসতার ঘটনা দেখেছি, জামাত এবং বিএনপির প্রার্থী এবং বেশ মুখোমুখি। তবে এখন পর্যন্ত সৈয়দ ইজাজ কবির, আপনি যদি একটু যুক্ত করেন। আচ্ছা, আপনার কাছে পরে আসবো। আপনি আগেই বলেছেন যে আচ্ছা প্রশ্ন আমাকে পরে করবেন। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একটা শঙ্কার কথা, আমরা যখনই গণমাধ্যমে যেহেতু কাজ করি, মানুষ সবার আগে জিজ্ঞেস করে নির্বাচন হবে তো শেষ পর্যন্ত। ইদানিং এই প্রশ্নটা এখন কিছুটা শোনা যাচ্ছে না। আপনার কি মনে হচ্ছে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচন করতে পারবে এই নির্বাচন কমিশন এবং সেই দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককে ধন্যবাদ। আমরা দীর্ঘ 15 বছর ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি এবং আমাদের যে একটা রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের এখানে আশা আকাঙ্ক্ষার অনেক জায়গা আছে এবং দীর্ঘ 15 বছর তিনটা নির্বাচন, ভুয়া নির্বাচন হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু নির্বাচনে ভোট দেওয়ার বা অংশগ্রহণ করার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা একটা উৎসবে পরিণত হবে বলে আমি মনে করি। এখন নাম্বার 2 হচ্ছে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে ভোট দেওয়ার, কিন্তু আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে পারছি কিনা। এইটাতে আমি মনে করি যে এখানে নির্বাচন কমিশনের আরও সক্রিয় হওয়া দরকার আছে। প্রথমত আমি বলি, রাজনৈতিক দলগুলোর জন্য এবারের নির্বাচনটাকে স্বতঃস্ফূর্ত করা এবং অংশগ্রহণমূলক করা, নিরপেক্ষ করা, ভয়হীন পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসা দরকার। জামাত আর বিএনপি দীর্ঘদিনের মিত্র, প্রায় 2 দশক তারা একসাথে আন্দোলন সংগ্রাম করছে এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে গত 15 বছর। বিএনপি জামাত দুদলেই, তাদের অসংখ্য নেতাকর্মী নিহত আহত হয়েছে। তো এবারের নির্বাচন যদি সুস্থ, স্বাভাবিক, সুন্দর পরিবেশে না হয়, তাহলে তাদের এই 15 বছরের যত আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা, এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ইভেন বিএনপি যদি জিতে যায় কিন্তু নির্বাচন ত্রুটিপূর্ণ হয় এবং নির্বাচন সহিংস হয়, মানুষের মনে ধারণা হয় যে এই নির্বাচনটা নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন হয়নি, তাহলে কিন্তু এটা ওই যে আওয়ামী লীগের নির্বাচনের মতোই হয়ে যাবে। মানুষের পারসেপশনে যাবে যে এরা একটা ভুল নির্বাচনের মধ্য দিয়ে, ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। সো এটা কিন্তু বিএনপি জিতে যাবে না, বিএনপি হেরে যাবে। এবং একই কথা জামাতের জন্য, জামাত যদি জিতে কিন্তু নির্বাচন যদি সহিংস হয়, নির্বাচন যদি সুস্থ না হয়, মানুষের পারসেপশনে যদি হয় যে এই নির্বাচনটার মধ্যে আওয়ামী লীগের সময়ে যে নির্বাচন হয়েছে সেগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, তাহলে কিন্তু জামাত হেরে গেল, কারণ তার এই 15 বছরের গণতন্ত্রের সংগ্রাম ব্যর্থ হয়ে গেল। কিন্তু জামাত, যেমন আজকেও আমির সাহেবের বক্তব্য আমরা দেখছিলাম, কয়েকটা নিউজে আমরা দেখছিলাম এরকম, যে চাঁদাবাজি নিয়ে তারা যেভাবে একটা এস্টাবলিশড একটা জায়গা তৈরি করতে চায় এবং সেটা পরিষ্কারভাবে বিএনপিকে ইন্ডিকেশন সেখানে থাকে, এবং সেই ন্যারেটিভটা জামাত কি ইচ্ছা করে তৈরি করে নাই? দীর্ঘদিনের যে মিত্র, দেখেন, চাঁদাবাজির ইস্যুসটা যেটা হয়েছে গত 15 বছরে, এই যে আমাদের তরুণ সমাজ কেন বিক্ষুব্ধ হয়েছে, মানুষ কিন্তু ফেসিবাদের উপর অতিষ্ঠ হওয়ার পেছনে যে আমাদের সম্পদ লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, মানুষের মর্যাদা না থাকা, এই এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলোর উপর মানুষ অতিষ্ঠ হয়ে আন্দোলনে নেমেছে। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মানুষ মনে করে এই চাঁদাবাজির কারণেই, পদে পদে চাঁদা দেওয়ার কারণেই আমরা বাজারে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হয়, পদে পদে চাঁদার জন্যই আমার পরিবহনের খরচ বেড়ে গেছে। এবং 5ই আগস্টের পরে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ, যে এবার চাঁদাবাজি হবে না, এবং জিনিসপত্রের দাম কিন্তু ফল করছিল, আপনি মনে আছে নিশ্চয়ই যে। এবং সেই পরিবেশটা বেশি দিন টেকেনি, অল্প কিছুদিন পরে আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে।
আপনি বাস স্ট্যান্ডে বলেন বা কারওয়ান বাজারে বলেন, যেমন কারওয়ান বাজারে একজন যুবদল নেতা বলছিলেন যে যারা আগে এটা দেখভাল করতো, মানে চাঁদাবাজি করতো, তারা তো চলে গেছে, এখন তো কাউকে না কাউকে দায়িত্বটা নিতে হবে। তো এভাবে বিভিন্ন জায়গায় রিসেন্টলি যে বিএনপি একজন যুবদল নেতা খুন হলেন মুসাব্বির, ওনার মৃত্যুর কারণটাও পুলিশ বলল যে চাঁদাবাজির ভাগাভাগির কারণে। তার মানে হচ্ছে চাঁদাবাজিটা এতটা প্রিভেইল করছে আমাদের সোসাইটিতে, মানুষ এটাকে অবজার্ভ করছে। সো মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ গড়ব। তো আমি মনে করি এটা শুধু জামাত না, বিএনপির এটা এই পদক্ষেপ নেওয়া উচিত। বিএনপি নিচ্ছেও, যেমন তারেক রহমান প্রায় 7,000-এর মতো দলীয় নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছেন এবং যাদের অনেকের নামে এরকম চাঁদাবাজির অভিযোগও ছিল। আমি মনে করি বিএনপিরও চাঁদাবাজির পয়েন্টটাকে হাইলাইট করা উচিত, শুধু জামাতের না। দুই পক্ষকেই বলা উচিত যে আমরা চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ব। তো আমি মনে করি যে পরিষ্কারভাবে ইন্ডিকেশন যেভাবে বিএনপির প্রতি দিচ্ছে অ্যালিগেশন, সেই জায়গাটায় আসলে মানুষের কোনো যারা বিএনপির সমর্থক তারা অনেক রিয়াকশন দেখাতে পারে না। এটার কারণ হচ্ছে ওই যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যারা যেখানে চাঁদাবাজি করতো, বাজারগুলো দখলে ছিল যাদের, ওই রিপ্লেসমেন্টটা বেশিরভাগ জায়গাতেই বিএনপির দ্বারা হয়েছে এবং মানুষের পারসেপশন হচ্ছে বিএনপি আসলে এই চাঁদাবাজিগুলো করছে। তো আমার কাছে মনে হয় এই জন্যই হয়তো যেহেতু নিউজগুলো আসছে বিএনপির বিরুদ্ধে, এটা হয়তো এই জন্য বিএনপির কর্মীদের গায়ে লাগছে, খুব স্বাভাবিক হতে পারে। একটু কি বলবেন যে নির্বাচন কমিশন যে আচরণ বিধি মানাতে যে সক্ষমতা তার দেখানোর কথা, সেই সক্ষমতা তারা দেখাতে এখন পর্যন্ত পারছে? আমরা এখন পর্যন্ত অলমোস্ট সবগুলো আসনেই কম বেশি আমরা এই যে প্রার্থীদের আপনার আচরণবিধি ভাঙার প্রবণতা একদম মোটামুটি দেখতে পাচ্ছি। বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে বিএনপির এবং একটা অংশ জামাতের, মানে সমান সমান বলবো না, বিএনপি একটু এগিয়ে থাকে যেহেতু আপনারা বলবেন যে বিএনপি বড় দল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তফসিলের শুরু থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন করার মতো যে সক্ষমতা দেখানোর কথা, সেটা কি এখন পর্যন্ত তারা প্রমাণ করতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। না, নির্বাচন আচরণবিধি ভঙ্গের আপনি যে কথাটা বললেন, যে আচরণবিধি আছেই, কারণ একটা রেগুলেশন দিয়ে জিনিসটাকে চালানোর জন্য, একটা বিধিমালা দিয়ে আইন করে চালানোর জন্য যে প্রার্থীরা কী করতে পারবেন কী করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই জেনে হোক, না জেনে হোক, না বুঝে হোক, বা তাদের কর্মীরা জেনে না বুঝে অনিচ্ছাকৃতভাবে অনেক সময় আচরণবিধি ভঙ্গ করে ফেলেন। এখন সেই ক্ষেত্রে এই ভঙ্গ যদি করে ফেলেন, কয়েকদিন আগে এরকম ভঙ্গের জন্য কয়েকজনকে শোকজ নোটিশও দেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল। না, এইটা দিয়েই তো মোটামুটি তারা একটা ক্ষান্ত একটা জায়গা যে হ্যাঁ আমরা নিয়েছি পদক্ষেপ। না, ঘটনাটা সেরকম না, কিন্তু আমরা যে হুদা কমিশন আপনার 14, 18, 24-এর নির্বাচনে যারা কমিশনার হাবিবুল আওয়াল থেকে শুরু করে তার আগে যে হুদা কমিশন, তারাও এই কাজগুলো শেষ পর্যন্ত তারা এটা বলতেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ। না, আমি আপনাকে বলি, আমি শেষ করি কথাটা, যে এরকম শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং আচরণবিধি ভঙ্গ করলে তার শাস্তি কি, তার উপায় কি, তার উপকরণ কি, কোথায় যাবে, কোথায় নালিশ করবে, ইসি কি করবে, এগুলো সব আচরণবিধিতে বলা আছে। সো ইসির যে ক্ষমতা, সেই ক্ষমতাটুকু ইসিকে প্রয়োগ করতে হবে। সেই ক্ষমতা যদি ইসি প্রয়োগ না করে, তাহলে অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটা চাই না। আমরা এরকম ইসি চাই না। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন চাই, যে আচরণবিধি লঙ্ঘন হলে অবশ্যই অ্যাকশন নেবে এবং যারা আচরণবিধি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এখন সেরকম ব্যবস্থা না নেওয়ার যদি কোনো কমপ্লেন থাকে ইসির বিরুদ্ধে, তাহলে প্রতিপক্ষ তো ইসিতে গিয়ে কমপ্লেন করতে পারবেন। কেউ অসন্তুষ্ট হলে ওনারা অ্যাপিল করতে পারবেন, সেখানে অসন্তুষ্ট হলে ওনারা হাইকোর্টে যেতে পারবেন। এবং একজন আইনজীবী হিসেবে এখন আমরা হাইকোর্টে ইলেকশনের আগে যা দেখছি, যে হাইকোর্টে প্রচুর ইলেকশন কমিশন রিলেটেড মামলা আছে, আচরণবিধি ভঙ্গ, তারপরে আপনার দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ইত্যাদি নিয়ে হাইকোর্টে এখন মোস্ট যেটা বলা চলে যে the talk of the town বা talk of the court is the election cases. So সেখানে তো আইনানুগ ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে। হ্যাঁ, তার মানে কি আপনি আপনার জায়গা থেকে সন্তুষ্ট? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে সন্তুষ্টর কথা না, কথাটা হচ্ছে ইলেকশন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। যদি ইলেকশন বডি ইন্ডিপেন্ডেন্টলি কাজ না করে, সেই ক্ষেত্রে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা সবাইকে নিতে হবে, প্রার্থীকেও নিতে হবে,
এবং ইসি যদি সেভাবে কাজ না করে প্রার্থী নিতে পারবে, প্রার্থী যদি ইলেকশন কমিশনের কথা না শুনে ইলেকশন কমিশন সেভাবে বাধ্যকতা সেই আইন প্রয়োগ করবে, এবং সেই ক্ষেত্রে আপনার হাইকোর্ট আছে, লাস্ট ইজ অ্যাপিলেট ডিভিশন। সো আইন মানতেই হবে যেটাই হোক, এবং আইন যদি কেউ ভঙ্গ করে সেই ক্ষেত্রে কাউকে কমপ্লেন করতে হবে, এবং দ্যাট হ্যাজ টু বি টেকেন আপ। মানে সেটা হচ্ছে সেটা বলেই হচ্ছে। আপনার মোটামুটি আমি মনে হাইকোর্টের হচ্ছে। আইনজীবী হিসেবে আমি সেটা দেখি। আমরা কথা বলতে বলতেই আমাদের আরেকজন গেস্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার আমাদের সাথে জয়েন করেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আসলে এই নির্বাচনের কমিশনের সক্ষমতা নিয়ে। এখন পর্যন্ত তাদের যেই মানে হম্বিতম্বি, অর্থাৎ প্রার্থীরা যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং নিয়মিত ঘটছে, এবং তারা শেষ পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি যে শোকজ দিচ্ছেন এবং হচ্ছে যে সতর্ক করছেন। তো এই জায়গায় আমরা মানে আলোচনাটা এই জায়গায় যে শেষ পর্যন্ত এরাও সেই আগের কমিশনের মতো নখ দন্তহীন হয়ে তারা মানে এই কাজটা করেই তারা ক্ষান্ত হয় কিনা যে হ্যাঁ অসুবিধা নাই, নির্বাচন চলুক। আপনার কি মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে? না, আমার এখনো সেটা মনে হচ্ছে না। এর একটি কারণ হচ্ছে যে নির্বাচন শুরু হলে কিছু কিছু আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। কেন ঘটে? কারণ যারা প্রার্থী হয়েছেন, বিশেষ করে এইবার অনেকেই জীবনে প্রথম প্রার্থী হয়েছেন। জি। আমার ধারণা অনেক প্রার্থী আছেন তারা জীবনে প্রথম ভোটটাও দেবেন, জি, বিশেষ করে এনসিপি। জি। তো এরকম যদি থাকে তাহলে এটা হতে পারে। তো গুরুতর আচরণবিধি লঙ্ঘন যেগুলি, সেগুলির মধ্যে আছে সন্ত্রাস, প্রতিপক্ষকে আক্রমণ করা, নির্বাচনের আচরণবিধি না মেনে বৃহৎ আকৃতির পোস্টার ব্যানার এসব তৈরি করা, যেটা এবার তো পোস্টার নাই, ফলে এই ঝামেলাটা নাই। তারপর হচ্ছে উচ্চমাত্রায় মাইক ব্যবহার করা, অনুমতি ছাড়া জনসভা করা, এইসব হচ্ছে একটা আচরণবিধি লঙ্ঘন। তার চেয়েও বেশি গুরুতর হচ্ছে টাকা পয়সা বিলি করলে, লোকজনকে মিথ্যা প্রতিশ্রুতি, বিশেষ করে টাকা পয়সা বিলি করা, এটা খুবই গর্হিত অপরাধ। তো সেরকম গুরুতর আচরণবিধি লঙ্ঘিত হয়নি, তবে দু একটা জায়গায় ছোটখাটো মারামারির ঘটনা ঘটেছে, যেটাকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে এটা বন্ধ করতে পারতো, অথবা যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশনের সক্ষমতা বলেন বা অক্ষমতা বলেন, এর কোনোটাই প্রমাণ করার সুযোগ এই নির্বাচন কমিশন পায় নাই, কারণ তারা কোনো বৃহৎ আকৃতির নির্বাচন আয়োজন করে না। আচ্ছা, তাদের প্রথম নির্বাচন এবং সেটাই জাতীয় সংসদ নির্বাচন, সবচেয়ে বড় নির্বাচন। আজকে কূটনীতিকদের সাথে তারা যখন বৈঠক করেছে এবং সেখান থেকে সিইসি বের হয়ে বলেছে যে তারা খুবই সন্তুষ্ট, এবং এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ তাতে তারা হ্যাপি এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করেন। এই জিনিসটা না আমাকে সবসময় ব্যথিত করে। কেন করে? সেটি হচ্ছে যে আমাদের দলগুলি বলে সবার আগে বাংলাদেশ, গর্ব সবাই মিলে বাংলাদেশ, এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু নির্বাচন ভালো না মন্দ হলো এই প্রশ্নটা জনগণের কাছে না এসে, গণমাধ্যমের কাছে না এসে, তারা বিদেশিদের কাছ থেকে শুনতে চেষ্টা করে, কূটনীতিবিদদের কাছ থেকে শুনতে চেষ্টা করে। এটা কি একটা লিগেসি না, বা তাদের কাছে এক ধরনের? এটা একটা লেগেসি না, এটা এক ধরনের এন্ডোর্সমেন্ট নেওয়ার একটা পুরনো প্রবণতা। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, আধিপত্যবাদকে হটিয়ে দেওয়ার কথা বলে, মনোজগতে যে চেতনার জগতে যে আধিপত্য, সেটা টিকিয়ে রাখার একটা প্রক্রিয়া হচ্ছে এটা। আপনি আমাকে বলেন তো, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন ইলেকশনের সময় তারা গিয়ে খোঁজ নিয়েছিলেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে যে তাদের নির্বাচনটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? ইউকের লোকজন যায়, কানাডার লোকজন যায়, হ্যাঁ, যে বিদেশি কূটনীতিকদেরকে এক জায়গায় করে জিজ্ঞেস করে আপনারা এখনো পর্যন্ত, নির্বাচন কমিশন তাদের গিয়েছিল বা যায়? যায় না। নির্বাচন ভালো না মন্দ হলো এটার একমাত্র সাক্ষ্যদাতাই বলেন আর এন্ডোর্স করার পক্ষ বলেন এটা হচ্ছে জনগণ। জনগণ ভোট দেওয়ার পরে অথবা ভোট দেওয়ার আগে টের পায় নির্বাচন ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। ধরেন সবাই মিলে বললো নির্বাচনটা খুব ভালো হয়েছে, বিদেশিরা আর কি, আর আমরা বুঝলাম যে ভালো হয় নাই, তাহলে কি এটা ভালো নির্বাচন হবে? নির্বাচনটাকে বিদেশিদের নির্বাচন ইলেকশনে বলে না, পর্যবেক্ষক হিসেবে যারা আসছিলেন এবং যাদেরকে আনা হয়েছিল কেউ কেউ আসেন নাই, এটাও তো সত্যি কথা। এবং এইখানেও একটা এবার তো কেউই আসছেন না, একটা ইন্ডিকেশন পাওয়া যায়। এবার তো কেউই আসছেন না, শুনলাম বড় ধরনের কোনো পর্যবেক্ষক আসার সম্ভাবনা কম। আচ্ছা, সেইটা কি কোনো প্রশ্ন তৈরি করবে? তার মানে আগে থেকে তারা বুঝে গিয়েছেন সব ভালো হবে, পর্যবেক্ষণ করার দরকার নাই, অথবা তারা এতই ভালো হবে না বুঝেছেন যে পর্যবেক্ষণ করবেন না। যখন কেউ আসে না তখন একটা অল অর নান থিওরি আসে, যে হয় এটা সবচেয়ে ভালো, দেখার দরকার নাই, অথবা এটা এত খারাপ যে দেখার দরকার নাই। মধ্যবর্তী জায়গায় থাকলে লোকজন আসে। এখন আমরা ধরে নিচ্ছি খুব ভালো নির্বাচন হবে, সেই জন্য তারা আসছেন না, কিন্তু
ওনারা যদি বলেন এটা খুব ভালো নির্বাচন, তাহলে কি এটা ভালো নির্বাচন হবে? আমার মনে হয় যে এই সার্টিফিকেট বা এই সনদ নেওয়ার কোনো দরকার নাই। কূটনীতিকরা কি ভেবেছেন, আচ্ছা। কূটনীতিকরা কি ভেবেছেন, এটা যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, আমি উল্টা কূটনীতিবিদদেরকে জিজ্ঞেস করতে চাই, বিভিন্ন দেশে আমাদের ভিসা কেন রেস্ট্রিক্ট করা হচ্ছে, বিভিন্ন দেশে আমাদের লোকজনকে যাওয়ার ব্যাপারে কেন নানান ধরনের শর্ত আরোপ করা হচ্ছে, কেন ডলার জামানত রেখে B1 B2 ভিসা নিতে হবে, এই কথা বলা হচ্ছে। আমরা এই প্রশ্ন করতে পারি তাদেরকে? আমরা তো এগুলো করতে পারি না। আমরা গিয়ে জিজ্ঞেস করি, ভাই আমি নির্বাচন করবো, বলেন তো আমার নির্বাচনটা ভালো হবে না মন্দ হবে, আপনারা কি সন্তুষ্ট? ওদের সন্তুষ্টিতে কি আসে যায়? এখন আপনি তাদেরকে বাদ দিতে বলছেন? না, আমি বাদ দিতে বলছি না। আমি মনে করি যে তাদের কাছে এই জিজ্ঞেস করার কোনো যুক্তি নাই। এটা জিজ্ঞেস করতে আপনি যাবেন কেন? আচ্ছা। আপনি বাজেট বানালে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন বাজেট ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনি যখন রাস্তায় বক্তৃতা দেন, বক্তৃতা দেওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করেন আমি যেটা বাজে কথা বললাম বক্তৃতার মধ্যে সেটা ঠিক আছে না ভুল আছে। অন্য বিষয় তাদের দরকার হয় না, শুধু নির্বাচন সময় জিজ্ঞেস করতে হয় যে আমাদের নির্বাচনটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, নির্বাচন কমিশন ভালো না মন্দ। আচ্ছা, ওনাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের নির্বাচন কমিশন নাকি আমাদের জনগণকে সন্তুষ্ট করার জন্য নির্বাচন? আচ্ছা, এইটারও দরকার আছে কিনা কোনো কোনো ক্ষেত্রে, মানে এটা আপনারাও বলতে পারেন, যুক্ত করতে পারেন। ডক্টর শিববীর, আপনি কি ভোট দিয়েছেন এর আগে কখনো? না, আমার ওভাবে ভোট দেওয়ার সুযোগ হয়নি। মানে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি? আমি 2008 সালে ভোট দেওয়ার জন্য ছিলাম, কিন্তু আমি আনফরচুনেটলি ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্র পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা, তো আপনিও তাদের মধ্যে একজন। তুষার ভাই যাদের কথা মনে করলেন যে অনেকেই হয়তো এবার প্রথম, আমিও তাদের মধ্যে একজন, আমিও কোনোদিন ভোট দেওয়ার সুযোগ পাইনি এখন পর্যন্ত। তুষার ভাই যেটা বলছিলেন যে ইলেকশন অবজারভার, আমরা বাইরে থেকে ইলেকশন অবজারভার দরকার আছে কিনা, বা বিদেশিরা আসলে UK USA তে ইলেকশন হলে কি তারা অবজারভার রাখে কিনা বা আমাদেরকে জিজ্ঞেস করে কিনা। এখানে একটা ব্যাপার কি, ওদের ইলেকশনগুলো, ওদের যে ইনস্টিটিউশনগুলো এটা এতটা ডেভেলপড হয়েছে যে এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের সংশয় থাকে না। ধরেন USA তে যদি একটা ইলেকশন হয়, বা ইভেন তুরস্কেও যখন ইলেকশন হলো, আপনি দেখছেন বিরোধীরা হেরে গেছে, কিন্তু হেরে যাওয়ার পরেও বলছে যে না, আমরা নির্বাচনের রায় মেনে নিলাম, কারণ আমার জনগণের প্রতি আমার আস্থা আছে, আমার ইলেকশন কমিশনের প্রতি আমার আস্থা আছে যে নির্বাচনটা স্বচ্ছ হয়েছে, আমি ভোট পাই নাই, আমি হেরে গেছি, দ্যাটস ওকে। তো এইটা ডেভেলপ কান্ট্রিগুলোতে ইনস্টিটিউশনগুলো ওই সক্ষমতাটা অর্জন করেছে এবং ট্রাস্ট অর্জন করেছে ইন্ডিপেন্ডেন্ট থেকে। আমাদের দেশে হয় কি, প্রথমত হচ্ছে যে ইলেকশন কমিশনগুলো অনেক সময় স্বচ্ছ থাকে না, বায়াস থাকে, অনেক সময় থাকে তাদের সক্ষমতা থাকে না, এবং নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা আমাদের দেশে হয়, এটা কিন্তু ডেভেলপ কান্ট্রিতে আপনি খুব রেয়ার দেখবেন। তারা ভোট দিচ্ছে, ইভেন অগ্রিম ভোট দিচ্ছে, খুব উৎসবের মতো করে ভোট দিয়ে আসছে, পাবলিকলি ঘোষণা করছে আমি ভোট দিয়ে আসলাম। এই জন্য ওদের দেশে এই আর কারো সার্টিফিকেশনের দরকার হয় না, কারণ ইনস্টিটিউশন ইটসেলফ একটা সার্টিফিকেশন। এখন আমাদের দুর্বলতা হচ্ছে আমরা সেই ইনস্টিটিউশনটা গড়তে পারি নাই। এখন যতদিন পর্যন্ত গড়তে না পারবো ততদিন পর্যন্ত ভাইয়ে ভাইয়ে মারামারি করলে আপনি পাশের বাড়ির চাচাকে ডেকে নিয়ে আসবেন যে আমাদের মীমাংসা করে দেন, অথবা আমরা ঠিক আছে কিনা, কে ভুল করলাম। কিন্তু ভাই ভাই যদি আপনার মিলেমিশে থাকতেন, তাহলে আর পাশের বাড়ির চাচা এসে কিছু বলতে হতো না। আচ্ছা, তুষার ভাই কিছু একটা যুক্ত শোনেন, অ্যাল গোরের নির্বাচনে আমেরিকাতে জেব বুশের যে স্টেট ক্যালিফোর্নিয়া, সেইখানে রীতিমতো কোর্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তো ওদের দেশে নির্বাচন নিয়ে ঝামেলা হয় না? হয়। জো বাইডেনের গত নির্বাচন যেখানে, সেখানে ট্রাম্প শুধু অভিযোগই করেন নাই যে গন্ডগোল হয়েছে নির্বাচনে, তার লোকজন ক্যাপিটলে গিয়ে আক্রমণ করেছিল। ওদের দেশে সন্ত্রাস হয় না? ওদের দেশে অবশ্যই সন্ত্রাস হয়, ভালো মতো মারামারি হয়, বহু ধরনের মারামারি হয়, এবং সেই কারণে কিন্তু ওরা কানাডা থেকে পর্যবেক্ষক নিয়ে আসে না। ওদের দেশের জনগণই ওদের এই নির্বাচন সম্পর্কে স্যাটিসফাইড কিনা সেইটা নিয়ে গণমাধ্যম বলে, জনগণ বলে, তাদের অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারা কথা বলে। আমাদের দেশে সেই সিস্টেম যারা ডেভেলপ করতে চান তারা কি করবেন? তারা সিস্টেমটা ডেভেলপ করেই দেখিয়ে দেবেন যেটা আমরা করতে পেরেছি। আপনি যদি শুরুতেই গিয়ে জিজ্ঞেস করেন আমাদের দেশে তো হয় না ভাই, আপনি একটু বলে দেন ভাইজান আমাদের নির্বাচন ভালো হচ্ছে, আপনারা সন্তুষ্ট, তাহলে কবে আপনি বদলাবেন? আপনি শুধু সংস্কার করে দেশ বদলাবেন? আপনি আচরি ধর্ম শিখাও নিজেরে। আচ্ছা, এখন ওনারা যখন এই গিয়ে আগের মতোই বলছেন ওনারা সন্তুষ্ট আছেন, ওনারা সন্তুষ্ট আছেন বললেই সন্তুষ্ট। আমি সন্তুষ্ট, জনগণ সন্তুষ্ট, বাংলাদেশের যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলি তারা সন্তুষ্ট। ওনাদের সন্তুষ্টি নিতে হবে কার কাছ থেকে? কেউ যদি মিষ্টি বিক্রি করে, যে মিষ্টি খায় তার কাছ থেকে সন্তুষ্টি নিতে হয়। মিষ্টি জীবনে যে খায় নাই তাকে কি আপনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমি যে মিষ্টি বিক্রি করি এই মিষ্টি থেকে আপনি মনে করেন আপনি সন্তুষ্ট? ও তো মিষ্টি খায় না, ও কেক খায়। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আসার পরে 91, 96, 2001, 2008 এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়। এই পর্যন্ত ওই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে যেটা পাওয়া যায়, 91 সালে আওয়ামী লীগ 30%, 30.8,
96 সালে 37.44, 2001 সালে 40.13। আজকে আমরা খবরে পড়ছিলাম যে বিএনপির এবং জামাতের যেহেতু আওয়ামী লীগ ভোটে নাই, তাদের ভোটগুলো তো সব হাওয়া হয়ে যাওয়ার কথা না। এখন হয়তো কেউ কেউ আসবেন অথবা আসবেন না, না কি 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 হতে যাচ্ছে, আমি একটু সৈয়দ ইজাজ কবির আপনাকে দিয়ে জিজ্ঞেস করি। এবং তার সেই টানাটানির মধ্যে পরিষ্কার বক্তব্য পাওয়া যাচ্ছে বিএনপি নেতাদের যে আমার দলে আসলে তোমার মামলাগুলো আমি দেখব, আমি দেখতেছি, কিছু হবে না। এই ধরনের বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন? না, আসলে 5ই আগস্টের পরে এটা সত্য কথা, অতীতের মতো 5ই আগস্টের পরেও অনেক ভুতুড়ে মামলা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। এটাও সত্য যে আওয়ামী লীগের ভোটার আছে। এটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি দীর্ঘ আওয়ামী লীগের 17 বছর দেখার পর আওয়ামী লীগের যেই সাপোর্ট সেটা অবশ্যই কমেছে। কত পার্সেন্ট কমেছে এটা এখন ইলেকশন হলে বোঝা যাবে। কিন্তু একই সাথে ওই যে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ ট্যাগ লাগানো বা ইত্যাদি ইত্যাদি টাইপের যেভাবে মামলা হয়েছে, বা কিছু মানুষ নিজেদেরকে হয়তোবা একটু ইনসিকিউর ফিল করছে, সেই জায়গা থেকে যে হ্যাঁ বলা যে দ্যাট আমরা আওয়ামী লীগের মতো না, হব না, এবং উই উইল প্রোভাইড সিকিউরিটি টু এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি। এখন তুমি আওয়ামী লীগ করো, জামাত করো, যেই করো, যে আমরা মানে আওয়ামী লীগকে বাঁচাবো মানে শুধু আওয়ামী লীগকে বাঁচাবো না। ইটস ইন এ সেন্স, প্রত্যেকটা ইলেকশনে ক্যান্ডিডেট বলবে যে আওয়ামী লীগকে বাঁচাবো, আওয়ামী লীগ, এর মানে এই না যে শুধু আওয়ামী লীগকে বাঁচাবো, সবাইকেই বাঁচাবো। বাট হ্যাঁ, ভোট কিছু কুড়িয়ে নিজের পকেটে আনার একটা টেন্ডেন্সি ডেফিনেটলি থাকবে, কারণ প্রত্যেকটা ভোটই গণনা করা হয় এবং এটাই স্বাভাবিক। তার মানে বিএনপি নেতাদের পলিসি ঠিক আছে, তারা যেভাবে প্রকাশ্যে ধরেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার একটা আশ্বাস দিচ্ছে। এখানে প্রোটেকশন দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে, কিন্তু যারা অপরাধ করেনি তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তোমরা ভীতস্ত হও না, ডোন্ট ফিল ইনসিকিউর। কিন্তু যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের শাস্তি অবশ্যই হবে। তাদেরকে কোনোভাবেই বলা হচ্ছে না যে তুমি মানবতা বিরোধী সাজা কাজ করেও তোমাকে আশ্বস্ত দিলাম যে তোমার কিছু হবে না, না, সেটা অবশ্যই না। আপনি আইনাঙ্গনের মানুষ, আপনি কি বিভিন্ন জামিন বাণিজ্য, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সেটা 5 আগস্টের পরে হয় নাই, যারা এখানে বিভিন্ন মামলার আসামি ছিল জুলাই কেন্দ্রিক, সেই মামলার আসামিরা এখন বাইরে নাই এবং তারা ভেতরে ভেতরে নির্বাচনের কাজ কোনো সেই ক্ষেত্রে ধরেন যে বিএনপির বিরুদ্ধেই অভিযোগ যায় কোনো জায়গায়, যে তা ভেতরে ভেতরে তারা কোনো জায়গায় দেখা যাচ্ছে তারা স্টেজে উঠে তাদেরকে পাশে নিয়ে বক্তব্য দিচ্ছে। না, দেখেন, জামিন বাণিজ্য বলেন আর যেটা বলেন, এটা ইটস এ পারসেপশন, এটা মনে হয়, এটা হয় নাই, এটা মনে হয়। এখন আদালত অঙ্গনে আইনজীবী হিসেবে আমি এটা বলতে পারি যে অনেকেই জামিন পেয়েছে, আমরা লয়াররা জামিন চেয়েছি, সরকার পক্ষ তাদের গ্রাউন্ডে অপোজ করেছে, আদালত জামিন দিয়েছে। যেখানে সরকার পক্ষ মনে করেছে জামিন পাওয়া ঠিক হয় নাই, সেখানে সরকার পক্ষ উচ্চ আদালতে গিয়েছে, কারো জামিন স্টে হয়েছে, কারো জামিন বহাল রয়েছে। সেটা পুরা আইন অঙ্গনের ব্যাপার। এখানে যে আপনি বলবেন যে জামিন বাণিজ্য হয়েছে, এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আপনি যদি বলতে চান যে জামিন বাণিজ্য হয়েছে, আপনাকে ইউ হ্যাভ টু স্পেসিফিক্যালি পয়েন্ট ইট আউট কীভাবে জামিন বাণিজ্যটা হয়েছে, তাই না? আপনি যদি বলতে চান জজ সাহেব টাকা নিয়েছে, তো সেটা আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি যদি বলতে চান জজ সাহেব, উকিল সাহেব জজ সাহেবের সঙ্গে লাইন করে না, এখানে কোনো কিছু প্রমাণ করার জন্য আমরা মনে হয় তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারি শুধুমাত্র, কিন্তু এখানে বিচার করবে পাবলিক, যারা আমাদের অডিয়েন্স। জামিনটা হয় সেটা তো রায়ে উল্লেখ করা থাকে কি কারণে জামিনটা দেওয়া হলো। এখন সেখানে জজ সাহেব যদি ভুল করে বা রাষ্ট্রপক্ষ যদি কোনো গাফিলতি থাকে, সেক্ষেত্রে উচ্চ আদালতে যাবে। আচ্ছা, আমি একটু সবার কাছ থেকে শুনি যে আমরা প্রসঙ্গ ছিল আসলে যে আওয়ামী লীগের যে ভোট আছে সেগুলো বিএনপি এবং জামাত বোথ টানার চেষ্টা করছে, তাদের বক্তব্য বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি, ভাইরাল হচ্ছে। আপনার কি মনে হচ্ছে সেই ভোট কোথায় যাবে? এই চেষ্টাটা থাকবে রাজনীতিবিদদের মধ্যে, কেননা এটা একটা বিরাট ভোট ব্যাংক, যে ব্যাংকটা এখন নিষ্ক্রিয় আছে, অথবা অনেকেই যারা বিভিন্ন সময় সুইং ভোট দেন, তাদের মধ্যে যারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন এমন যদি কেউ থাকে, তাহলে তাদেরকে নিজের পক্ষে টানা। ভোট তো এইটাই আমরা আওয়ামী লীগ কি জামাতের, আওয়ামী লীগের ভোটাররা কি জামাতকে ভোট দিতে পারে? এইখানে আমি আসছি, তবে যে প্রশ্নটা আপনি করেছিলেন একটু আগে, আপনি দেখেন এই প্রশ্নটার মধ্যে এবং প্রতিশ্রুতির মধ্যেই একটা গভীর দুঃখ লুকিয়ে আছে, গভীর বেদনা লুকিয়ে আছে। সেটা কি? একজন বলছেন যে আমরা যদি নির্বাচিত হই তাহলে
যাদের বিনা কারণে অথবা ভুয়া মামলায় অথবা অন্যায়ভাবে আটক করা হয়েছে তাদেরকে আমরা দেখব, অথবা আর কাউকে অন্যায়ভাবে আটক করা হবে না। এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রথমেই যে সত্যটি প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে মানুষের নামে ভুয়া মামলা হয় এবং অন্যায়ভাবে আটক করা হয়। জাতি হিসেবে এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। দ্বিতীয় হচ্ছে, কোনো সরকার কিংবা কোনো প্রশাসন কি কাউকে নিশ্চয়তা দিতে পারে যে বিচার আমি ঠিক করে দিব? এটা আদালতের বিষয়। তাহলে তদন্তকারী কর্তৃপক্ষ এবং আদালত কেন এই ভুয়া মামলাগুলি দিয়েছে, নিয়েছে এবং এটার বিচার করছে? কেন এই প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ থাকলো যে আমরা ক্ষমতায় গেলে আপনাদের নামে ভুয়া মামলাগুলি আমরা সরিয়ে নিব? তার মানে হচ্ছে বিচার প্রভাবমুক্ত হয় নাই। বিচারে প্রভাব আছে। ক্ষমতায় গেলে ভুয়া মামলা সরানো যায়, ক্ষমতায় গেলে বিচারকে প্রভাবিত করা যায়, ক্ষমতায় গেলে ন্যায্য বিচার নিশ্চিত করা যায়। ক্ষমতাবানের তো ন্যায্য বিচার নিশ্চিত করতে পারার কথা না, আইনেরই নিশ্চিত করার কথা যে ক্ষমতাহীন সেও যেন সুবিচার পায়। তো এইটাই হচ্ছে আইরনি অফ ফেট বাঙালি জনগণের, বাংলাদেশের না, সেটা কি জনগণের। এখনই আপনি আবিষ্কার করলেন নাকি? না, আগে আবিষ্কার করেছি, কিন্তু আপনারা এখন এটা নিয়ে প্রশ্ন করছেন। Right. প্রশ্ন করলে উত্তর পাবেন, প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না। বিসিএস এর পরীক্ষায় যে প্রশ্ন আসে লোকে সেটার উত্তর দেয়, অনেক কিছু জানে, তারপরে প্রশ্নটা আসে অদ্ভুত, তাই না? নান্দালির ইউনুস চরিত্রে কে অভিনয় করেছেন, এরকম আসে নাই? আচ্ছা, হ্যাঁ, টিভি নাটক নিয়ে আসে না, এসেছে। ডক্টর এবার আপনি আমি যে একটু প্রশ্নটা add করতে করেছেন আওয়ামী লীগের লোকেরা কি জামাতকে ভোট দিবেন? আওয়ামী লীগের যারা রিয়াল ভোটার, আওয়ামী লীগকে যারা সত্যি সত্যি আদর্শিকভাবে সমর্থন করেছেন, এরা জীবনেও জামাতকে ভোট দিবেন না, এরা দিতে পারবে না, দরকার হলে যাবে না। আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি, এরা কোনোদিন জামাতের বাক্সে ভোট দিবে না এবং জামাতের অ্যালায়েন্সকেও ভোট দিবে না। সেক্ষেত্রে তাদেরকে একটা দল বেছে নিতে হবে। সেই দল বাঁচতে গেলে তাদের কাছে কি অপশন আপনি দিয়েছেন সেটা নির্ভর করে হচ্ছে তাদের ভোট দিতে যাওয়া না যাওয়ার উপর। না, একটা পপুলার ওপিনিয়ন আছে আওয়ামী লীগের, এরকম। হ্যাঁ, আপনি প্রশ্নটার আগে একটা লাইন শুধু বলে, আওয়ামী লীগের ভোটাররা কিন্তু আওয়ামী লীগকেও ভোট দেয় নাই। বিগত কয়েকটি নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই কম ছিল। কেন? আওয়ামী লীগের যে পার্সেন্টেজের ভোটার ছিল তারাও আসে নাই, কারণ তারা জানে যে তাদের দল অন্যায়ভাবে বা রিগিং করে বা প্রশাসনকে ম্যানিপুলেট করে তারা ক্ষমতায় থেকে যাবে। এখন আপনি যদি জানেন যে আপনার সাহায্য ছাড়াই আমি এভারেস্টের উপর উঠে যাবো, আপনি কি কারণে আমার জন্য আসবেন? আপনি আসবেন না। আপনি আসবেন কেন? এভারেস্ট থেকে নামার পরে আমি যে পার্টিটা দিব ওই পার্টিটাতে আসার জন্য। তো আওয়ামী লীগের ভোটাররা ওই অবস্থায় ছিল গত 8-10 বছর। আচ্ছা, আমি একটু যোগ করি। আমরা আওয়ামী লীগের এবং বিএনপির ভোটের যে পার্সেন্টেজটা হিসাব করছি, এটা ধরেন 91, 96, 2001 বা 2008 নির্বাচনগুলো হিসাব করে বলছি। দেখেন, দ্বিদলীয় রাজনীতিতে হয় কি যে মানুষ যদি আওয়ামী লীগের উপর বিরক্ত হয় তারা বিএনপিকে ভোট দিতে চায় যে আওয়ামী লীগকে হটাতে হবে, আবার বিএনপির উপর বিরক্ত হলে আওয়ামী লীগকে ভোট দেয়। এভাবেই কিন্তু ভোট এক দল থেকে আরেক দলে সুইচ করেছে। তো আমরা সেটাকেই কাউন্ট করছি যে এরা আওয়ামী লীগের ভোটার অথবা এরা বিএনপির ভোটার, আমরা কিন্তু জানি না। যেটা তুষার ভাই বললেন যে আওয়ামী লীগের ভোটার আমরা যাদেরকে মনে করতাম তারাও কিন্তু গত কয়েক ইলেকশনে আওয়ামী লীগকেও ভোট দেয় নাই। তার মানে হচ্ছে কি, এদেরকে আপনি কিন্তু ওই যে 30% আওয়ামী লীগের ভোটার এভাবে কিন্তু হিসাব করতে পারেন না। তারা সে সময় এমন হতে পারে যে বিএনপির উপর বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এখন আপনি কাউন্ট করছেন এরা আওয়ামী লীগের ভোটার। মুসলিম লীগেরও একসময় এরকম ভোটার ছিল, ধরেন 30%, 40%, 50% ভোটার ছিল, কিন্তু তারা এখন আর মুসলিম লীগে ভোটার নাই, তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। এক মানুষজন একটা দলকে একটা নির্বাচন বা দুইটা নির্বাচনে ভোট দেয় মানে সে তার কাছে মাথা বিক্রি করে দেয় নাই। পরবর্তীতে যখন সে দেখেছে যে আওয়ামী লীগ পর ইলেকশন রিগিং করছে, ভোট চুরি করছে এবং ফেসিবাদ কায়েম করছে, এখন এই আপনার ভোটারদের বক্তব্য সেই ভোটাররা কনভার্ট হয়ে অনেকেই এখন আর জামাতে আওয়ামী জয়েন লীগের করবে। অনেকেই এখন আর আওয়ামী লীগের ভোটার নাই। গত 15 বছরে অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে তাদের অনেকেই আওয়ামী লীগের উপর অতিষ্ঠ হয়ে হয়তো অন্যান্য রাজনীতিতে চলে গেছে অথবা রাজনীতিই করছে না। এবারে আপনি যদি রিসেন্ট টাইমের যে সার্ভেগুলো দেখছেন, আমি তুষার ভাইয়ের সাথে একমত, যারা আওয়ামী লীগ করে তারা ভোট দিবে না। কারণ শেখ হাসিনাও বলেছে যে তোমরা ভোট বয়কট করো, যেই নির্বাচনে তারা একটা স্লোগান করছে নো ভোট নো ভোট, সামথিং লাইক দ্যাট, যে নৌকা না থাকলে ভোট হবে না। তার মানে হচ্ছে যারা আওয়ামী লীগ করছে তারা আসলে ভোট দিবে না। এবার আপনি আসেন, সম্প্রতি যে জরিপগুলো হয়েছে, অনেকগুলো জরিপ হয়েছে, সেই জরিপগুলোতে ভোট দিবে না এরকম মানুষের পার্সেন্টেজ হচ্ছে, আমি আরেকটা টকশোতেও বলেছিলাম, এরকম মানুষের পার্সেন্টেজ হচ্ছে 2 to 3%, হাইয়েস্ট কোনোটাতে 5%-এর মতো ভোট আসছে। এরাই মূলত, এদের একটা অংশ মূলত আওয়ামী লীগের ভোটার, যারা যেহেতু আওয়ামী লীগ নেই তারা ভোট দিবে না। সো বেসিক্যালি এখানে আওয়ামী লীগের ভোটার আসলে 2-3%, বেশি হলে 5% যারা ভোট দিবেন। আর বাকি যারা ভোটার এরা আসলে দেশের ভোটার, যখন আওয়ামী লীগকে ভালো লাগছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এখন আর আওয়ামী লীগকে ভালো লাগে না, তারা হয়তো বিএনপি বা জামাত যে কোনো দলকে ভোট দিবে। তো আমি মনে করি বিএনপি এবং জামাতের মধ্যে যে কম্পিটিশনটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার জন্য, এটা একটা ভুল প্রসেস। তাদের দরকার হচ্ছে ভোটারদেরকে আশ্বস্ত করা যে তোমরা বাংলাদেশের ভোটার, আমরা তোমাদের কাছে এসেছি এই অফার নিয়ে, এই প্রপোজাল নিয়ে, আমরা বাংলাদেশকে এভাবে করতে চাই, আমাদেরকে ভোট দাও। আওয়ামী লীগের ভোটার
চিন্তা করে তারা যে ভুলটা করছে সেটা হচ্ছে যে কেউ বলছে যে, যেমন বিএনপি নেতা হারুন বলছে যে আওয়ামী লীগের কাউকে যদি গ্রেপ্তার করে থানায় নেওয়া হয় আমি থানা ঘেরাও করব, বা কেউ বলছে যে এখন বিএনপি, আগে আওয়ামী লীগ যেটা ছিল এটাই এখন বিএনপি, এ ধরনের কথা বল, এগুলো আসলে ভুল অ্যাপ্রোচ। জামাতেরও কেউ কেউ এরকম কথা বলছে, জামাতের কেউ জামাতের নায়েবে আমিরের কথাও আসছে যে উনি ওঠান বৈঠকের এক জায়গায় দেখলাম যে কেউ আওয়ামী লীগ থেকে জামাতে যদি যোগ দেয় তিনি সব দায়িত্ব নিয়ে নেবেন, এই কথাটাই আমি বলছি। পুলিশ সব তিনি দেখবেন ইনশাআল্লাহ। এই যে কথাটা বলছেন যে আমরা আওয়ামী লীগের লোকজনের দায়িত্ব নিব, তার মানে তাদেরকে সিকিউরিটি দিব, সিকিউরিটি দেওয়ার কথা ইজাজ ভাই যেটা বলছেন রাইট, সব নাগরিককেই সিকিউরিটি দিতে হবে, কিন্তু আলাদা করে আওয়ামী লীগের কারো সিকিউরিটি দিব তার মানে হচ্ছে যে আমি কোনো অপরাধীকে সিকিউরিটি দিতে কথা বলছি। যদি তুষার ভাই যেটা বলছেন ভুয়া মামলা হলে সেটা তো দুঃখজনক, ভুয়া মামলা হওয়া উচিত না, বা হলে সেটা প্রতিবিধান করা উচিত, কিন্তু আপনি যদি এটা বলেন যে তোমরা অপরাধ করে আসছো, এখন যদি আমার সাথে আসো তাহলে আমি তোমাদের গার্ডিয়ান হয়ে গেলাম, আমি তোমার দেখভাল করব, এই যে ভুল অ্যাপ্রোচে বিএনপি এবং জামাতের কেউ কেউ করছেন, এইটা একটা আমি মনে করি তারা বাস্তব অবস্থা না জানার কারণে এটা করছেন। বাস্তবে আওয়ামী লীগের যে 2-3% ভোট, এরা আসলে কাউকেই ভোট দেবে না। আচ্ছা, সৈয়দ ইজাজ কবির, আপনারও কি তাই মনে হয়? আমি যদি একটু যুক্ত করি যে হারুনুর রশিদ সাহেব চাঁপাইনবাবগঞ্জের, তিনি তার কথা উনি কোট করলেন যে আওয়ামী লীগের নেতাদের কয়েকজনকে পাশে বসিয়ে তিনি ওপেন এইভাবে প্রচারণা চালালেন। গোপালগঞ্জে দেখলাম আমরা বিএনপির প্রাথমিক মনোনয়ন গোপালগঞ্জ 2 সদর আসনের প্রার্থী KM বাবর, তিনি গোপালগঞ্জের মানুষের কাছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে তিনি এগিয়ে রাখতে চান এবং সেইভাবে আশ্বাস দিচ্ছেন। এখন এইটাকে মানে এইটাকে আপনারা কিভাবে দেখেন? না, এখানে আমরা বলতে যদি দল বুঝান সেটা এক জিনিস, আর প্রার্থীরা কি করছে মাঠে সেটা আরেক জিনিস। এখন প্রার্থীরা এক এক সময় এক এক ধরনের কথা বলে থাকে, দলীয়গতভাবে কিন্তু এরকম কোনো কথা আসেনি, বা কেউ দলীয়গতভাবে কোনো এরকম কোনো আশ্বাস বা কথা বলা হয়নি। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ভোট আনার জন্য অনেক সময় অনেক ধরনের বেফাস কথা বলেন, অনেক ধরনের অনেক সময় কথা বলেন, এক এক প্রার্থী এক এক রকম। হ্যাঁ, এই ধরনের মন্তব্য দলকে এফেক্ট করে, দলের ইমেজকে এফেক্ট করে, কিন্তু দলীয়গতভাবে প্রার্থীরা ব্যক্তিগতভাবে তাদের মাঠ পর্যায়ে ভোট তাদের নিজের কাছে আনার জন্য যে বক্তব্যগুলি দিচ্ছেন, এগুলো এর মানে এই না যে বিএনপি বলে ফেলছে, বা আমি যদি একটু বলি যে জামাতও যে বলে ফেলছে তা না। বাট হ্যাঁ, মোটা দাগে অনেক কিছু আছে যে ভোট চাওয়ার জন্য বিএনপি আওয়ামী লীগ অনেক কিছুই করছে, পলিসিগত দিক অনেক কিছু দিক করছে, সেই দিকগুলি যদি আপনারা বিবেচনা করেন তাহলে সেটা পুরো ভিন্ন আঙ্গিক। আপনাদের প্রার্থীরা কি বললো না বললো সেটাতে কিছু আসে যায় না। এখন জনগণ আসলে ভোটটা দিবে কাকে, আওয়ামী লীগের ভোটটা যাবে কোথায়, এগুলো আসলে ইলেকশনের আগে না বলা সম্ভব না। আর আমি যেটা বললাম একটু আগে যে আপনার এই 17 বছরের এই ঘটনার পর আমি বিশ্বাস করি যে অবশ্যই আওয়ামী লীগের ভোট কমেছে, কিন্তু ভোট নাই হয়ে যায়নি তা না। শিবির ভাই যেটা বললেন যে সর্বোচ্চ হয়তো বা ভোট দিবে না, যেটা আপনার ইয়েতে সার্ভেতে আসছে যে 2 to 5%, তা আমি যদি 10% যদি ধরি, তো তাহলে আওয়ামী লীগ 10% আছে, তো বাকিগুলি সুইং ভোটার হয়ে গেছে, বা হয়তো আওয়ামী লীগ আছে ভোট দিবে না। কিন্তু রাজনৈতিক ইকুয়েশনে আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে, রাজনৈতিক অবজারভেশনে, যে আওয়ামী লীগের ভোট যে জামাতে পড়বে না, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তার জামাতে পড়বে কেন পড়বে এটাও দেখেন, কতগুলি when you are in politics or you're in diplomacy or overall considering the geopolitics, you have to connect some dots, you have to read in between lines. কি ডটকে কানেক্ট করতে পারেন এখানে? আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, জামাত অলরেডি, আমি যদি এই আপনার সনদ শহীদ থেকে নিয়ে যদি শুরু করে দেখি, যে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে ইনিশিয়ালি জামাত এবং আরও অনেক দলীয় জোট ভেবেছিল যে এই জুলাই সনদে হয়তোবা সামহাও বিএনপি চটে যাবে, রেগে যাবে, বয়কট করবে, এটা হবে না। এটা যখন হয়নি, বিএনপি যখন সামাল দিয়ে একমত হয়ে চলে আসছে, তারপরে আসলো পিআরের ইস্যু। বিএনপি কি একমত হয়ে, মানে হা ভোটের পক্ষে বা একমত হয়ে? এইখানে কিছু কথা বলতে হবে, আমাকে বলতে দেন। তো পিআরের ইস্যু আসলো, পিআরের ইস্যুর পরে লেটেস্ট যে ইস্যু আসলো যে জামায়াতে আমির বলল ইলেকশনের পরে সরকার গঠনের আগে কিছু কথা বলতে হবে। আবার আপনার হা আর না ভোট নিয়ে যেটা আমি নিজে বিএনপির হয়ে বলতে চাই যে বিএনপি সংস্কারের পক্ষে হাতে আসবে, কিন্তু আমি নিজে আবার ব্যক্তিগতভাবে এই যে 84টা দফা এবং 4টা প্রশ্নের একটা উত্তর, এইটা নিয়ে আমি পার্সোনালি একটু কনফিউজ। হ্যাঁ, বাট আমার দলীয় অবস্থান হচ্ছে
যে হ্যাঁ বিএনপি রিফর্মের পক্ষে, সো বিএনপি হ্যাঁ ভোটে যাবে এবং বিএনপি হ্যাঁ ভোট চায়। সো ওই জায়গাটা একটা। এখন আমি যদি ইয়ে করি, আপনার রাকসু চাকসু ডাকসুর হিসাব যদি দেখি, যে সাধারণ লেবাসের ভিতর থেকে যেভাবে শিবির বের হয়ে আসলো, আবার আপনার আগে ইলেকশন না পরে ইলেকশন, আগে হ্যাঁ ভোট না পরে না ভোট, ওখানকার এখানে আপনার একটা ছাত্রলীগের ধোঁয়াশা- ছেলেরাও শিবিরকে ভোট দিয়েছে, তাই? না না সেটা বলছি না, তাহলে? ধোঁয়াশা একটা ইয়ে আছে, ছাত্রলীগের দিয়েছে কি দেয় নাই কি। আমি যেটা বলতে চাচ্ছি যে ছাত্রলীগ এখন শিবির না শিবির এখন ছাত্রলীগ, এটা বোঝা বড় মুশকিল। বিএনপিতে আসলে কয়জন শিবির বসে আছে এটাও বোঝা বড় মুশকিল। হ্যাঁ, বাট কোশ্চেনটা আমার মনের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে জামাতে ইসলাম যে ইঙ্গিতটা দিচ্ছে যে ইলেকশনের আগে এবং সরকার ইলেকশনের পরে এবং সরকার গঠনের আগে, আমি একটা কথা বলবো, এই আজকে পত্রিকা দেখলাম যে 10 দলীয় জোট সরকার গঠন করলে জাতীয় সরকার গঠন করবে, এটা কিন্তু ভোটারদের কাছে মেসেজ না, এটা কিন্তু পলিটিক্যাল পার্টির কাছে মেসেজ। তো আমি যেটা মনে করি, আই টেক দিস মেসেজ অ্যাজ এ, যে ওনারা জানে বা বুঝতে চেষ্টা মানে বোঝানোর চেষ্টা করতেছে যে লোক ইলেকশনে ওনারা যাবে না, এটা খুব ভালো করে জানে। বা ওনারা আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পর ওনাদের মনস্তাত্ত্বিক যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেখান থেকে ওনারা হয়তো মানসিকভাবেই একটা হার মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা যেরকম ভেবেছিলাম ওরকম হবে না। সেই জায়গা থেকে ইলেকশনটাকে একটা ডাউটফুল করার জন্য একটা সৃষ্টি, এবং আমি মনে করি যে আন্দোলন করার যে একটা চেষ্টা বা প্রয়াস, যে যা প্রিপারেশন, সেই জায়গাটা আমার মনে হয় জামাত সেই জায়গাটাতে নিয়ে রেখেছে। এবং সেই জায়গাটাতেই আমার মনে হয় বিএনপি যদি ভোটে ক্ষমতায় আসে, সর্বপ্রথম চ্যালেঞ্জ সেটাই হবে যে সরকারের বিরুদ্ধে সেই 91 থেকে 96-এর ম্যাডাম খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে যেরকম অহেতুক আন্দোলন করা হয়েছিল, সেরকম একটা অহেতুক আন্দোলনকে কিভাবে প্রোটেক্ট করা যাবে সরকারকে, সেই জায়গা থেকে আমি গতদিনও এই প্রশ্নটা করেছিলাম। তুষার ভাইকে দিয়ে শুরু করি, যে একদম ডিরেক্ট তিনি যেভাবে বললেন যে জামায়াত এক রকমের ইকুয়েশনে ছিল, তাদের এক রকমের প্রস্তুতিও ছিল মানসিকভাবে, তারা হয়তো একটু ভেঙে পড়লেও পড়তে পারে, কবির ভাই যেভাবে বলছিলেন। আপনি যদি একটু যুক্ত করেন যে যদি সব ঠিকঠাক হয়, নির্বাচন হয়, সুষ্ঠু হয়, ভোট হলো, যেভাবে চলছে একটা ভালো নির্বাচনের দিকেই যেতে পারে, সেই ক্ষেত্রে কি হতে পারে? বিএনপির কয়টা আসন, জামাতের কয়টা আসন হতে পারে? নির্বাচন নিয়ে এই প্রেডিকশন করা আসলে সম্ভব না। না করেন, আপনার কি মনে হয়? এটা হয় না কখনো, একটু এটা আরো 10-12 দিন পরে বোঝা যাবে। কিন্তু নির্বাচনটা ভালোর দিকে এগুচ্ছে, এর আগে আমাদের মনে রাখতে হবে নির্বাচনটা শুরুতেই খারাপ হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে শরীফ ওসমান হাদির মতো একজন স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং এই বিষয়টি সুরাহা হয় নাই আসলে। জি। ফলে এই নির্বাচনের শুরুতেই আমরা একজন প্রমিজিং প্রার্থীকে হারিয়েছি, যিনি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, স্বতন্ত্র। রাজনৈতিক পরিচয়হীনতা ছিল তার, কিন্তু আদর্শহীনতা ছিল না। এখন এরকম একটি হত্যাকাণ্ড দিয়ে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন আমরা আমাদের নির্বাচনের যাত্রা শুরু করেছি, নির্বাচনটা শুরুতেই একটু ধাক্কা খেয়েছে। কিন্তু নির্বাচনের দিন আসলে ঠিক হবে যে নির্বাচনের প্রসেসটা ভালো হলো কিনা, এবং এরপরও নির্বাচন খুবই সাকসেসফুল হলো কিনা। কোথায় গিয়ে নির্বাচন সাকসেসফুল হয়? দুইটা জায়গাতে। একটা হচ্ছে যদি সবাই মিলে নিঃসংকোচিত্তে ভোট দিতে আসতে পারে, ভয় ভীতি প্রলোভন এবং সব কিছুকে জয় করে নিজের রায়টা দিতে পারে। আর এরপরে যারা ভোটটা গুনবেন তারা সততার সাথে ভোটটা গোনেন এবং নিজেদের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে গিয়ে যিনি বিজয়ী তাকেই বিজয়ী ঘোষণা করেন। আনফর্চুনেটলি আমার বহু জায়গাতে মনে হয়েছে এই জায়গাতে এখনও আমরা নিরপেক্ষতার যে পুরো চিত্রটা সেটা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এরই মধ্যে আমরা দেখেছি দায়িত্বশীল ব্যক্তি বলেছেন সব কিছু পরিকল্পিত আছে, ইংরেজিতে বলেছেন। তারপর বলেছেন যে এই ওয়েল প্ল্যান্ড যে অবস্থাটা, তার মধ্যে তরুণরা নির্বাচন করছে এবং তাদের মধ্যে অনেকেই জিতবে এবং তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রীও হবে। অনেকেই জেতা পর্যন্ত ঠিক ছিল, কেউ কেউ মন্ত্রী কি করে হয় যদি সরকার গঠন না করে। তার মানে উনি বললেন যে যেদিকে তরুণরা আছে সেই দিকে তারা বিজয়ী হবে না। তরুণরা কোন দিকে আছেন এটা যদি জিজ্ঞেস করেন সাধারণ ভোটার হিসেবে তর্কের খাতিরে বলা যাবে তরুণরা তো সব দলে আছেন, কিন্তু আসলে তরুণদের দল বলে যেটিকে ওই দায়িত্বশীল ব্যক্তি নিজেই মনে করিয়ে দিয়েছেন সবাইকে, তার মুখে যদি তরুণ শুনি তাহলে আমাদের মনে হয় তরুণদের দল একটাই, এবং সেই দল থেকে আবার অর্ধেক লোক বেরিয়ে গিয়েছে। তার মানে এই তরুণদের দলটি আদর্শচ্যুত হয়েছে।
নির্বাচন হওয়ার আগেই তরুণরা তরুণদের সাথে বিরোধ করে একটি দল বেরিয়ে গিয়েছে, একটি অংশ আরেকটি অংশ নির্বাচন করছে। এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি না। আমার সবসময় মনে হয় যে যেভাবে স্ট্যাটিস্টিক্সকে ম্যানিপুলেট করতে চায় পরিসংখ্যানকে পারে, চাইলে পারে। সেই তরুণদের ফলে এরকম একটা প্রমিনেন্ট 2-4 জনের কথা যদি মেনশন করে বলেন যে তারা কয়টা সেরকম একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 70% ভোটার বিএনপিকে ভোট দিবে, যারা ভোট দিতে আসবে, এটা যেমন আছে। আবার এটাও কিন্তু আছে আওয়ামী লীগের ভোটার মোটেও 5% না। আওয়ামী লীগ তার জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত জীবনে কোনোদিন 20%-এর নিচে ভোট পায় নাই। অতএব এটা বললে হবে না যে আওয়ামী লীগের ভোটাররা সব হঠাৎ করে 5% হয়ে যাবে। তাহলে আপনি ওটাই আস্থা রাখতে চান ওই জরিপের উপরে? না না, আমি ওই জরিপের উপর আস্থা রাখতে চাই না। আমি ট্রেন্ড ফলো করছি, আমি তো জরিপ করি নাই। ভোট তো জরিপ না, যা ভোট হয়েছে বাংলাদেশে, আসল ভোট নকল ভোট যাই হয়েছে, কোথাও আওয়ামী লীগ এবং বিএনপি 20%-এর নিচে ভোট পায় নাই। বিএনপির জন্মের পরে আওয়ামী লীগও পায় নাই। অতএব এইটা বললে হবে না যে ভোটার নাই। ভোটার আছে, কোথাও আছে, এবং তারা ভোট দিবে কি দিবে না সেটা একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করেছেন কে কত আসন পাবে, কে কত আসন পাবে, এইটা বিবেচনা করার চাইতে আমাদেরকে প্রথমে বিবেচনা করতে হবে যে আসলে কে কেমন প্রার্থী দিয়েছে। আচ্ছা, আপনার কাছে কোনো প্রেডিকশন আপনি করতে চান? আমি প্রেডিকশন ইলেকশন নিয়ে করতে চাই না, তবে আমি এইটা বলতে চাই যে তরুণরা যেভাবে নির্বাচনে বিজয় আশা করেছিলেন সেটা তারা পাবেন না, কারণ তারা আদর্শচ্যুতির নমুনা দেখেছেন। একটাও পাবেন না? পাবেন, কিন্তু যেভাবে আশা করেছিলেন। একসময় আমরা শুনেছিলাম তারা 300 আসনে প্রার্থী দিবেন, তারপরে বলেছিলেন যে পথে বিএনপি উৎপন্ন হয়েছে সেই পথে বিএনপি চলে যাবে। তারপরে তারা জামাতকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন, বলেছিলেন যে জামাতের এই নাই সে, মানে বিশাল সমালোচনার তালিকা। এখন তো কিছুই গোপন থাকে না, শুধু জামাত গুপ্ত থাকতে পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু দীর্ঘদিন গুপ্ত থাকতে পারে। এবং আওয়ামী লীগের নির্বুদ্ধিতা এটা আরেকটা প্রমাণ। কিন্তু আমি যে জায়গাটাতে ছিলাম যে আদর্শচ্যুতির পরে আপনি যদি ভোটারদের কাছে গিয়ে বলেন যে আমাকে ভোট দেন, তাহলে আমার মনে হয় যে তারা যে ধরনের সাড়া পাবেন ভেবেছিলেন সেটা পাওয়ার সম্ভাবনা তাদের কমে গিয়েছে। আচ্ছা, তুষার ভাই আওয়ামী লীগের নির্বুদ্ধিতা বলতে কি বোঝাতে চান? হ্যাঁ, কারণ আপনার ঘরের মধ্যে মনে করেন একজন লুকিয়ে আছেন, আপনি তার সাথে 16 বছর রাজনীতি করতেছেন, তাকে নিয়ে ঘুরতেছেন ফিরতেছেন, আপনি বুঝেন নাই যে সে আপনার দল করে না। তাহলে মানে আওয়ামী লীগ, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হতো তাহলে আসলে তাদের পতন এত তাড়াতাড়ি হতো না? যে কোনো বুদ্ধিমানের পতন কেন হবে? বুদ্ধিমান হলে ভোট দিত, ভোট দিলে গণতন্ত্র থাকতো, গণতন্ত্র হলে হ্যাঁ, আপনি যখন ভোট দেন আপনি নির্বোধকে ভোট দেন না বুদ্ধিমানকে ভোট দেন? তা আপনিও ভোট দিলে তখন বুদ্ধিমানকে ভোট দিতেন। বুদ্ধিমান হলে ওরা হয়তো আরো 5 বছর টেনে নিয়ে যেত। না না, 5 বছর টেনে নিয়ে যেত না। যে বুদ্ধিমান, না না, এইটা কি জানেন, এই যে এগুলো হচ্ছে, বুঝছেন, এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে একটা বই আছে, এটা আপনিও পারলে পড়েন, যে হাউ টু উইন ইন এনি ডিবেট। এই যুক্তিটা কেমন যুক্তি আমি আপনাকে বলি। যদি কেউ বুদ্ধিমান হয়, না, যদি কেউ বুদ্ধিমান হয় সে কি করে? বুদ্ধিমান কি করে? না না না, আমি এটা বলি নাই, আপনি এটা বলতেছেন। আপনি বলতেছেন, আপনি আমার কথা মিস ইন্টারপ্রিটেশন করছেন। আমি আপনাকে বুঝাই বলি। আপনার মনে আছে বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন, এটা ছিল জন্ম নিয়ন্ত্রণের স্লোগান। আচ্ছা, কোন সময়? আপনার তখন জন্ম হয়নি। হ্যাঁ, এর সাথে আসলে বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন। বুদ্ধিমান হলেই লোকে ঠিক কাজ করে। আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হতো তাহলে ঠিক কাজ করতো, ঠিক কাজ করলে দেশে নির্বাচন হতো। নির্বাচন ঠিক আছে, তাহলে পয়েন্ট ঠিক আছে, কিন্তু আপনি যখন ওই যে আমাদের হাতে সময় একদম আমরা শেষ করে আসছি, নির্বোধের মতো কাজ করে। আচ্ছা, প্রশ্ন ওইটাই, আপনার সেম, আপনার কোনো প্রেডিকশন আছে কিনা? না, আমি প্রেডিকশন করতে চাই না, তবে ভোট যেটা আমরা আলাপ করছি যে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, যদিও আমি মনে করি না এটা আওয়ামী লীগের ভোট। আমি মনে করি দেশের নাগরিক তারা তাদের যে পছন্দনীয় প্রার্থী আছে, যারা আছে এক্সিস্টিং, তাদেরকে ভোট দিবে। তো যদি ধরেও নিই যে অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা আওয়ামী লীগের ভোটার, এরা এবার কোন দিকে যাবে, এইটা তুষার ভাই যেটা বলছেন যে তারা কখনোই জামায়াতে ভোট দিবে না, আমি ইজাজ ভাইয়ের সাথে কিছুটা একমত যে এই ভোট জামায়াতে বিএনপি দুই দিকেই যাবে। এটা কেন? কারণ ক্যাম্পাসের ইলেকশনগুলোতে আমরা এটা দেখেছি। যেমন আমরা এক সময় প্রেডিকশন দিয়েছি যে নারীদের ভোট কোনো দিনও জামায়াতের ঘরে যাবে না, কিন্তু ক্যাম্পাসের ইলেকশন সেটা ভুল প্রমাণ করেছে যে তরুণদের ভোটের ক্ষেত্রে। এবং জরিপগুলোতে আমরা সেটা বুঝে উঠতে পারে না, হ্যাঁ, এটা তরুণরা যদি বুঝে উঠতে পারে নাই বলেন তাহলে এটা ভুল জাজমেন্ট হবে। ডাকসু কি দেশ চালায় ভাই? ভুল জাজমেন্ট হবে। এই তরুণদের পারসেপশনটা, এই তরুণরা তো এই দেশেরই নাগরিক, এরাও ভোটার। আপনি যেমন 5টা ক্যাম্পাস ইলেকশন হয়েছে, এখানে যদি আপনি 10,000 করে চিন্তা করেন, 50,000 বা 1 লাখ মানুষ এখানে ভোট দিয়েছে। 1 লাখ মানুষ তো এই সমাজ থেকে বিচ্ছিন্ন না, বরং এই সমাজের সবচেয়ে সচেতন গ্রুপ, এদেরকে বলতে হবে, গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরা। তো এদের এই
এরা কিন্তু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে, মানে এদের যে মানে আচরণ বা এইরকম হতে রাজনৈতিক যাচ্ছে বিহেভিয়ার, মানে জাতীয় নির্বাচনও এরকমই এই ফলাফল আমার কাছে মনে হয় এটা ডেফিনেটলি হবে, কারণ এরাই তো সমাজের প্রতিনিধিত্ব করছে, এরা তো বাইরের কেউ না যে এরা একটা বিচ্ছিন্ন গ্রুপ, এরকম তা না, এরা তো সমাজেই বসবাস করে, এদের পরিবার আছে, এদের মা বাবা আছে, ভাই বোন আছে, এরা তো ইলেকশন করছে, ইলেকশনে ভোট দিবে, জাতীয় ইলেকশনেও ভোট দিবে। তো আমি মনে করি এই চরিত্রটা আমরা ন্যাশনাল ইলেকশনেও আমার একটা দেখতে প্রশ্ন পারি। আছে ভাই আপনার কাছে, জি, sure. আমার যদি করা উচিত না না, না, তো এই যে এই ইলেকশনগুলিতে আপনি সারা জীবন উপস্থাপক ছিলেন, হ্যাঁ, এই ইলেকশনগুলিতে যারা কিনা একেবারে শূন্য ভোট পাইলো, মানে সংসদে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হইতো, এদেরকে জামাত কেন সাথে নিছে? এইটাই যদি হয় আগামী নির্বাচনের ফলাফল, তাহলে তো 200-250 ভোট পাবে। এটা জামাত বলতে পারবে ভালো যে এরা কেন, দেখেন জোটে যখন আসে মানুষ তখন তো শুধু, যেমন বিএনপি মনে করেন এমন অনেক দল, তাহলে বুঝতে পারছেন তো এই নির্বাচনের ফলাফল আর জাতীয় নির্বাচনের ফলাফল এক না। কেন জোটে ধরেন বিএনপির সাথে অনেকে জোটে আসছে না, যাদের হয়তো ওয়ান ম্যান শো, তাহলে যদি একজনই এক সবার পার্টি। জামানত বাজেয়াপ্ত হবে। না, এই আপনি যখন মানুষ ঐক্যবদ্ধ হয় তখন পারসেপশনটা হয় কি যে সারা দেশের এতগুলো দল একসাথ হয়েছে একটা কজে, একটা পরিবর্তনের দাবিতে, সংস্কারের পক্ষে, তার মানে হচ্ছে এখানে একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তারা এটাকে দেখে। তো ভোটের পার্সেপশন, যা আপনার সুইং ভোটার যারা আছে তারা দেখবে যে ও এতগুলো দল একসাথ হয়েছে, তাহলে এদের এই কজটাকে পরিবর্তনের পক্ষে আমি ভোট দিই, এই পারসেপশনটা ক্রিয়েট হবে। সবগুলো ইসলামী দল যদি একসাথ হয়, মানুষ মনে করে অনেক ইসলামী দল আছে, একজনই হয়তো মানুষ। আচ্ছা, তার মানে কিন্তু মোট কথা দাঁড়াচ্ছে যে মানুষের মধ্যে একটা পারসেপশন মোট কথা দাঁড়াচ্ছে আপনি প্রেডিকশন প্রেডিকশন প্রপার না করলেও আপনার কাছে মনে হচ্ছে যে ছাত্রদল যেভাবে ভরাডুবি হয়েছে ক্যাম্পাসগুলোতে আমি সেরকমই প্রেডিকশন হবে। করছি না, কিন্তু আমি যেই জরিপগুলো রিগোরাস মেথড ফলো করা হয়েছে, আমি সবগুলো জরিপ ফলো করেছি। আমি নিজে ক্যাম্পাসগুলোতে জরিপ করেছি ইলেকশনের আগে, এবং বাংলাদেশে একমাত্র আমি সেই ব্যক্তি যে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ইলেকশনগুলোকে প্রিসাইজলি প্রেডিক্ট করতে পেরেছে। আমি ডাকসু, যোগসু, চাকসু, রাকসুতে প্রেডিকশন দিয়েছি, ইভেন পার্সেন্টেজ পর্যন্ত, যে কোন কোন ক্যান্ডিডেট কত ভোট পাবে, কোন পদে কতটুকু কম্পিটিশন হবে, সেগুলো সহ আমি প্রেডিকশন দিয়েছি। তাহলে এই নির্বাচন নিয়ে করলেন না কিছু? এই নির্বাচন নিয়ে আমি অল্প কিছু কাজ করছি, ফান্ডিং নাই আমার, সো আমি করছি না। কিন্তু আমি যেই সার্ভেগুলো হয়েছে সেগুলোর মধ্যে আমি ফলো করেছি, যেগুলো রিগোরাস মেথড ফলো করে হয়েছে, আমি এগুলোতে দেখেছি, যেমন IRI এর সার্ভেটা, ইউএসের যে ইনস্টিটিউশনটা, এবং ইনোভেশনের যে সার্ভেটা, ইনোভেশন দুটো সার্ভে করেছে, সানেম করেছে, প্রথম আলো করে, ব্রাক করেছে, এই সার্ভেগুলো আমি দেখেছি। আমার প্রেডিকশন হচ্ছে যে জামাত বিএনপির ভোটের পার্থক্য 5% অ্যারাউন্ড হতে পারে, 30-35। বিএনপির কিছু বেশি থাকবে, জামাতের 5% কম থাকবে, কিন্তু সেটা আসনের রিফ্লেকশনে গিয়ে হয়তো ভিন্ন হতে পারে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে। প্রেডিকশন, জি, আমার প্রেডিকশন আছে, আমার দলের প্রেডিকশন আছে, আমার নেতার প্রেডিকশন আছে। জি, সেটা হচ্ছে যে আমাদের নেতা আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে বিএনপির জন্য এই নির্বাচনটা হচ্ছে সবচেয়ে কঠিন নির্বাচন, এবং আমাদেরকে সাবধানের সাথে এবং একতাবদ্ধ হয়ে দেশ বাঁচানোর জন্য আমাদেরকে চলতে হবে, এবং এই ইলেকশনটায় যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কে জিতবে, কে কয়টা সিট পাবে, এটা বলা মুশকিল, বাট আশা করছি, আমি বিএনপির সমর্থক হিসেবে আশা করছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয়তাবাদী, এর তরুণ এবং এর রক্ষার, আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি যে আসলে বিএনপি একমাত্র দল যে আসলে যেখানে we expect to have an independent foreign policy, independent economic policy and independent defense policy. এবং এই জরিপের কথা যাই বলেন ভাই, অতীতে অনেক জরিপ হয়েছে, IRI অনেক জরিপ করেছে, হ্যাঁ। সো জরিপের দিকে আসলে এখন অতটা হয় নাই। আমি আগেও টকশোতে বলেছি, আজকেও আবার বলে যাই যে মেইন আসল মানদণ্ড একটাই, সেটা হচ্ছে ইলেকশন। আওয়ামী লীগের আমলেও চেয়েছিলাম, এখনও চেয়েছি, সেটা আশা করছি পেতে যাচ্ছি, এবং আশা করছি সুষ্ঠু হবে, এবং সেই নির্বাচনে জনগণ রায় দিবে যে আসলে কে সরকার গঠন করবে এবং কে দেশ চালাবে। আচ্ছা, 30 সেকেন্ড কিছু যুক্ত করবেন তুষার ভাই? এতটুকু শুধু আমি বলতে চাই যে IRI 2024 সালে বলেছিল যে শেখ হাসিনার সমর্থন প্রায় 70%, 2023 মানে নির্বাচনটার আগে। তো 23-24 সালে যার জনসমর্থন 70% ছিল, 24-এর মাঝামাঝি সময় এসে তিনি ক্ষমতা হারিয়েছেন। তো অতএব আমি কোনো স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি না। আপনি সবসময় একটা বিষয় মনে রাখবেন, যারা জরিপ করেন তারা বলেন আমি জরিপটা করতে পারি নাই কারণ আমাকে টাকা দেয় নাই। জরিপের ফলাফল টাকার উপরে নির্ভরশীল, and who is funding it। এখন এটা আমি ভুল প্রমাণ করেছি ক্যাম্পাস ইলেকশনগুলোতে। যে জরিপ অনেক বেশি মিলবে, আমাদের অভিজ্ঞতা যেটা আপনি ধরে নেবেন যে সেখানে ম্যানিপুলেশন আছে। প্রেডিক্টেবল কোনো জিনিসে
যদি এটা কি 100 আমাদের দেশের প্রেক্ষাপটে সারা বলছেন? পৃথিবী, সারা সারা পৃথিবীতে। যে জায়গাতে প্রেডিকশন থাকে সেই প্রেডিকশন যদি কারো 100% ঠিক হয় তাহলে বুঝতে হবে যে এই প্রেডিকশন এমন একটা বিষয় নিয়ে করা হয়েছে যেটা ওয়েল প্ল্যান্ড অ্যান্ড মেটিকুলাস। আচ্ছা, সেটা দেখা যাবে, পুরো সেটা 12 তারিখ science-কে পর্যন্ত আমরা অপেক্ষা অস্বীকার করতে হবে, করছি। আসলে দেখা যাক কি হয়। Statistics তো and আপনাদের sounds very আপনাদের conspiratorial. তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে দর্শক, কড়া আলাপ আজকে এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।